বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যশোর বোর্ড 2024 সালে আসা আইসিটি এইচটিএমএল সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এইচটিএমএল কোশ্চেনটি ছিল এরকম যে এখানে একটা হচ্ছে টেবিল দেওয়া ছিল। এই টেবিলটার মধ্যে আমার হচ্ছে একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ছিল, আর এই পাশে ছিল আমার দেখো লগ, তারপর হচ্ছে এটার ভিত্তি হচ্ছে 10x² ছিল। তো ক নাম্বার কোশ্চেনটা ছিল কি আমার দেখো যে এইচটিএমএল এর এলিমেন্ট কি। ক নাম্বার কোশ্চেন এটা ছিল। খ নাম্বার ছিল যে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় সেটা ব্যাখ্যা করতে বলছে তোমাকে। গ নাম্বার কোশ্চেন ছিল উদ্দীপকের এইচটিএমএল কোড লিখো, মানে হচ্ছে অর্থাৎ হচ্ছে এই টেবিলটার জন্য যে এইচটিএমএল কোড হবে সেটা তোমাকে লিখতে বলছে। ঘ নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করতে বলছে, যে এই তুমি এইচটিএমএল এই টেবিলটা তুমি যদি ইন্টারনেটে প্রদর্শন করতে চাও বা জমা রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেটা তোমাকে বর্ণনা করতে বলছে। তো প্রথমে আমরা ক নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে এইচটিএমএল এর এলিমেন্ট কি। দেখো, এইচটিএমএল এলিমেন্ট হলো যে পেজের বিভিন্ন অংশ বা উপাদান, পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোকে মূলত ওই এইচটিএমএল এর এক একটা এলিমেন্ট বলা হয়। তারপর হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। তো ওয়েব ব্রাউজারে এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে প্রদর্শন করতে হবে তা মূলত এইচটিএমএল অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। এ স্টাইল অ্যাট্রিবিউট এর মাধ্যমে এলিমেন্ট এর ফন্ট, ব্যাকগ্রাউন্ড, আকার, রং ইত্যাদি নির্ধারণ করা যায়। ঠিক আছে, তুমি হচ্ছে স্টাইল যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটার মাধ্যমে তুমি ফন্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আকার, রং ইত্যাদি এগুলো হচ্ছে নির্ধারণ করতে পারবে তুমি স্টাইল ট্যাগের মাধ্যমে। অর্থাৎ এই স্টাইল ট্যাগের মাধ্যমে এলিমেন্টের রূপ পরিবর্তন, ওয়েব পেজ দৃষ্টিনন্দন করা যায়। এটা ছিল খ নম্বর কোশ্চেন। এখন আমরা গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তোমাকে বলছে যে উদ্দীপকের জন্য যে এইচটিএমএল কোড সেই এইচটিএমএল কোডটা তোমাকে লিখতে বলছে। তো এখানে লক্ষ্য করো, আমার উদ্দীপকটা ছিল এরকম যে একটা টেবিল ছিল। ঠিক আছে, তো আমার যেহেতু উদ্দীপকে একটা টেবিল ছিল সুতরাং আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা জানি এইচটিএমএল কোড লেখার ক্ষেত্রে প্রথমে আমরা এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, তারপরে বডির ওপেনিং ট্যাগ। এখন তোমরা চাইলে অনেকে কি করতে পারো, এই এইচটিএমএল এর পরেই অনেকে আবার হেড এর ওপেনিং ট্যাগ আর হচ্ছে হেড এর ক্লোজিং ট্যাগ, এই দুই হেডের মাঝখানে আবার অনেকে কি দেয়, টাইটেল দিয়ে থাকে। ঠিক আছে, এটা চাইলে তোমরা দিতে পারো আর না চাইলে সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমরা সাধারণত প্রথমে কি করব, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, তারপরে বডির ওপেনিং ট্যাগ, এই বডির ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে মূলত তোমাকে এইচটিএমএল কোডটা লিখতে হবে। তো এটা যেহেতু হচ্ছে একটা টেবিল সুতরাং আমরা প্রথমে কি করব, একটা টেবিল বর্ডার ইকুয়ালস টু 1 দিয়ে নিব। তোমরা চাইলে এখানে 1 2 যেটাই দাও না কেন যে কোনো একটা দিয়ে নিবা। তারপর হচ্ছে সেল স্পেসিং ইকুয়ালস টু তোমরা 0 দিবা, সেল স্পেসিংটা একটু তোমরা 0 দিবা। সেল স্পেসিং বলতে কি বোঝানো হয়, এরকম ধরো একটা সেল থেকে আরেকটা সেলের ফাঁকা স্থান কতটুক, মানে স্পেস কতটুক সেটা বোঝানো হয়। সাপোজ ধরো একটা টেবিলে যদি সেলগুলো এরকম হয় যে মাঝখানে ধরো এরকম ফাঁকা ফাঁকা আছে সেলগুলাতে, তখন এটার স্পেসিং হচ্ছে স্পেসিং, তুমি এই যে এখানে একটা স্পেস আছে, ঠিক আছে, এখানে একটা স্পেস আছে। তো এই ক্ষেত্রে তুমি এটার এই শূন্যের পরিবর্তে তুমি চাইলে এরকম, যদি টেবিলটা যদি এরকম থাকতো তোমার, সেক্ষেত্রে তুমি এই শূন্যের পরিবর্তে চাইলে 1 2 3 সামথিং ইউজ করতে পারতে, বাট টেবিলে এরকম কোনো শূন্যস্থান আমার নাই, সুতরাং এই ক্ষেত্রে আমরা সেল স্পেসিং ইকুয়ালস টু 0 দিয়ে নিব। এরপরে লক্ষ্য করো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো টেবিলের এইচটিএমএল কোড লেখার ক্ষেত্রে রো বরাবর সবসময় তোমাকে এইচটিএমএল কোডগুলো লিখতে হয়। তো এই টেবিলের রো কয়টা আমরা একটু লক্ষ্য করি। এই টেবিলের রো হচ্ছে একটা, শুধুমাত্র এই রোটা। আর এই টেবিলের কলাম হচ্ছে কয়টা, দেখো কলাম হচ্ছে এই একটা আর এই হচ্ছে একটা, অর্থাৎ দুইটা কলাম। রো হচ্ছে একটা, কলাম হচ্ছে দুটো আমার।
তো এগুলা হচ্ছে এই এই রো এর আন্ডারে এগুলা হচ্ছে এক একটা টেবিলের ডেটা। এটা হচ্ছে একটা টেবিল ডেটা আর এটা হচ্ছে এক একটা টেবিলের ডেটা। সুতরাং এই টেবিলের রোটাকে আমরা শুরুর জন্য আমরা কি করব, টেবিলের রো এর শুরুর ট্যাগ দিয়ে নিব। এরপরে এইটুকু এই অংশটুকু হচ্ছে একটা টেবিল ডেটা, সুতরাং আমরা এখানে টিডি এর ওপেনিং ট্যাগ আর হচ্ছে টিডি এর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা মূলত এই অংশটুকুর কাজ করব। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রথমে টিডি টেবিল ডাটা এর ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম। তারপরে লক্ষ্য করো আমার যে এলিমেন্টগুলা এগুলা হচ্ছে কি টাইপের, এগুলা হচ্ছে যে এ আর বি। এ এর অধীনে আবার রয়েছে এক্স ওয়াই, আবার বি এর অধীনে রয়েছে জেড। তো প্রথমে আমরা কি করব, এ আর বি আমরা দেখব যে কি রকমের টাইপের লিস্ট আইটেম রয়েছে। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা জানি অর্ডার লিস্ট হচ্ছে কোনগুলা, যেগুলা 1 2 3 কোনো সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় তখন সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট, আর যদি কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় তখন সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এই জন্য আমরা দিলাম কি, এই যে ইউএল দিলাম, যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল। আর টাইপ হচ্ছে এগুলা কি ধরনের, এগুলো হচ্ছে সার্কেল। ঠিক আছে, এই যে এই এ আর বি তে আমার হচ্ছে কি সার্কেল রয়েছে, এই জন্য আমরা টাইপ ইকুয়ালস টু সার্কেল দিয়ে নিলাম। এরপরে দেখো এই আনঅর্ডার লিস্টের প্রথম যেই লিস্ট আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমার এ। এই জন্য আমরা প্রথমে কি করলাম, লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে আমরা এ দিয়ে নিলাম। এখন আমরা এই লিস্ট আইটেমটাকে আমরা ক্লোজ করব না। ঠিক আছে, এই লিস্ট আইটেমটাকে আমরা এই এ কে আমরা ক্লোজ করব না, কারণ কি এই এ এর আন্ডারে আমার আরো দুইটা লিস্ট আইটেম রয়েছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এই জন্য আমরা এই লিস্ট আইটেমটাকে, এই এ এর লিস্ট আইটেমকে আমরা ক্লোজ করব না। আমরা কি করব, এইটুকুর কাজ করে, এর মধ্যে এইটুকুর কাজ করে তারপর আমরা এই এর জন্য যে লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ সেটা আমরা ইউজ করব। তো লক্ষ্য করো এটা হচ্ছে এই যে এক্স আর ওয়াই, এটাও আমার আনঅর্ডার লিস্ট। এই জন্য আমরা প্রথমে কি করব, ইউএল দিব, তারপরে এটা টাইপ হচ্ছে ডিক্স, টাইপ দিব, তারপরে হচ্ছে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে প্রথমে এক্স, তারপরে আবার লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ওয়াই দিয়ে নিব। ঠিক আছে, এরপর হচ্ছে কি করব, আমরা যেহেতু আমার এই অংশটুকুর কাজ আমার যেহেতু শেষ, এই জন্য আমরা আনঅর্ডার লিস্টকে ক্লোজ করে দিব, কারণ এখানে আমরা একটা আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ ইউজ করছি, সুতরাং এখানে আমরা এটা ক্লোজ করে দিব। এখন দেখো আমার এই যে এ এর অধীনে আমার যে অংশটুকু ছিল এই অংশটুকুর কাজ কিন্তু আমার শেষ। যেহেতু আমার এই অংশটুকুর কাজ শেষ, সুতরাং আমরা কি করব, এখন গিয়ে আমরা এই এ এর লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে, লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ দিয়ে দিব, তাহলে আমার এ এর পুরো অংশটুকুর কাজ আমার শেষ হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম, এ এর কাজ করলাম, এরপর আমরা করব বি এর কাজ। দেখো বি হচ্ছে আমার এই প্রথম আনঅর্ডার লিস্টের আরেকটা এলিমেন্ট। এই জন্য আমরা কি করব, এই যে লিস্ট আইটেম দিয়ে বি লিখব। এখন এই বি এর লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ আমরা ইউজ করব না, কারণ বি এর আন্ডারে আরেকটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে জেড, এবং সেটাও একটা আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এই জন্য আমরা এটা ক্লোজ করব না, এটা হচ্ছে আমরা এটা লিখে তারপরে ক্লোজ করব। তো আমরা প্রথমে কি করলাম, আনঅর্ডার লিস্ট ইকুয়ালস টু টাইপ ইকুয়ালস টু ডিস্ক দিলাম, তারপরে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে জেড দিলাম, তারপরে এই আনঅর্ডার লিস্টকে আমরা ক্লোজ করার জন্য এখানে ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এরপরে যেহেতু আমার এই বি এর আন্ডারে যে এলিমেন্টটা ছিল সেটার কাজ যেহেতু শেষ, তাহলে আমরা বি এর জন্য যে লিস্ট আইটেমটা ইউজ করছি সেটার ক্লোজিং ট্যাগ আমরা এখানে দিয়ে নিব। ঠিক আছে, এখন দেখো আমার কিন্তু এই পুরো আনঅর্ডার লিস্টের কাজ শেষ। পুরো যেহেতু আনঅর্ডার লিস্টের কাজ শেষ, সুতরাং প্রথমে আমরা যে আনঅর্ডার লিস্ট এখানে ইউজ করছিলাম, এই যেটা এই আনঅর্ডার লিস্টের আমরা ক্লোজিং ট্যাগ এখন শেষে দিয়ে নিব। দেখো শেষে আনঅর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ দিয়ে নিলাম, তারপরে ওই টিডি এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিব, কারণ ওই টেবিল ডাটা, ওই রো বরাবর যে ডাটাটুকু ছিল সেটার কাজ আমার শেষ, সুতরাং আমরা টিডি এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই রো এর আন্ডারে আরেকটা টেবিল ডাটা ছিল, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে একটা টিডি এর ওপেনিং ট্যাগ দিয়ে নিব। তো আমরা
এখানে লক্ষ্য করো আমরা টিডি এর একটা ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, আর এখানে আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিলাম, কারণ হচ্ছে আমার যে লেখাটা রয়েছে এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে এই অংশটুকুর মাঝখানে রয়েছে, যেহেতু মাঝখানে রয়েছে এই জন্য আমরা এখানে টিডি এর ওপেনিং ট্যাগ দিয়ে তার সাথে আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে নিলাম। ঠিক আছে, লেখাটা যদি বামে থাকতো তাহলে অ্যালাইন ইকুয়ালস টু তুমি লেফট দিতে পারতা, ডানে থাকলে অ্যালাইন ইকুয়ালস টু রাইট দেওয়া লাগতো। এখন লক্ষ্য করো আমার এই লগের সাথে 10 আছে লগের নিচে, তার মানে এটা হচ্ছে সাবস্ক্রিপশন, আর এই যে এক্স এর উপরে 2 আছে পাওয়ার হিসাবে, অর্থাৎ এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। তাহলে 10 লেখার জন্য আমরা সাবস্ক্রিপশন ইউজ করব, আর 2 লেখার জন্য সেটা আমরা সুপারস্ক্রিপশন ইউজ করব। এই জন্য দেখো আমরা প্রথমে কি করলাম, লগ লিখলাম, তারপরে এই যে 10 কে যখন আমরা লিখলাম তখন তার আগে এবং পরে সাবস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ আর সাবস্ক্রিপশনের আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এরপরে হচ্ছে আমরা এক্স লিখলাম, এক্স লেখার পরে এক্স এর উপরে পাওয়ার 2 আছে, সেজন্য আমরা কি করলাম, আমরা এই সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। তারপরে এই টেবিলের ওই ডাটার কাজ যেহেতু আমার শেষ, সুতরাং এখানে আমরা টিডি এর ক্লোজিং ট্যাগ ইউজ করব। তারপরে আমাদের পুরো রোটার কাজ যেহেতু শেষ, আমার ওই রো এর কাজ যেহেতু শেষ, ঠিক আছে, এই রো পুরোটার কাজ যেহেতু শেষ আমার, তাহলে আমরা কি করব, শেষে দিয়ে একটা টেবিল রো এর ক্লোজিং ট্যাগ ইউজ করব, তারপরে বডির ক্লোজিং ট্যাগ দিব, এরপরে এসটিএমএল ক্লোজিং ট্যাগ দিব। তো এখন এই এসটিএমএল কোডটা যদি আমরা রান করি তাহলে লক্ষ্য করো আমাদের কি আসে। তোমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে ঢুকবা, ওয়েবসাইটে ঢোকার পর এখানে তোমরা টাইপ করবে এসটিএমএল কোডটা, তোমরা টাইপ করবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটার লিংক এটা, এই যে এখানে দেখো লেখা আছে যে w3school.com, ঠিক আছে, এই যে w3school.com যদি যাও তাহলে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা পাবা তোমরা। তো এখানে গিয়ে কি করবে, এসটিএমএল কোডটা টাইপ করবা। তো দেখো এভাবে এসটিএমএল কোডটা তোমরা এখানে কি টাইপ করে নিবে। এখন দেখো আমরা যদি রানে ক্লিক করি তাহলে আমাদের আউটপুটটা কি আসে আমরা একটু লক্ষ্য করি। দেখো লক্ষ্য করো এখানে আমাদের আউটপুটটা সেম চলে আসছে। তো এভাবে আমরা খুব সহজেই HTML কোড লিখতে পারবো। এখন গহ নাম্বার যেই কোশ্চেনটা তোমার বলা আছে সেটা হচ্ছে উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। তো আমরা জানি যে ইন্টারনেটে প্রদর্শনের জন্য কতগুলো ধাপ রয়েছে। সেই ধাপগুলো হচ্ছে প্রথমে তোমাকে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে, 2 নম্বরে হচ্ছে ওয়েব পেজকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে কি যে ওয়েব সার্ভারে ওয়েব পেজকে হোস্টিং করতে হবে, অর্থাৎ সেখানে তোমাকে রাখতে হবে। এরপর হচ্ছে যে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করতে হবে, অর্থাৎ তুমি যাতে খুব সহজেই ওই তথ্যটা ইন্টারনেট থেকে খুঁজে পেতে পারো সেই জন্য তোমাকে তার সাথে একটা সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন বলতে বোঝানো হয় তোমাদেরকে হচ্ছে গুগল, ইয়াহু ইত্যাদি টাইপের হচ্ছে যে যন্ত্রগুলো রয়েছে এগুলাকে সার্চ ইঞ্জিন বলা হয়, যেগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে বিভিন্ন তথ্য সার্চ করে সেটা সম্পর্কে ধারণা পেতে পারো। আর হচ্ছে এই ওয়েব সার্ভার হোস্টিং বলতে বোঝানো হয় যে সেটাকে তুমি সেখানে জমা দিবা, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের জন্য তৈরিকৃত ওয়েব পেজগুলোকে একটি রেজিস্ট্রেশনকৃত ডোমেনের সাপেক্ষে কোনো ওয়েব সার্ভারে হোস্ট করাকে, অর্থাৎ ওয়েব সার্ভারে রাখাকে, ওই তোমার যে তথ্যটা আছে সেই তথ্যটা কোনো একটা ওয়েব সার্ভারে রাখাকে হোস্টিং বলা হয়। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পারছো। যদি লেকচারটি বুঝে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে একটা লাইক কমেন্ট করবা। আর পরবর্তী লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তো এই লেকচারটি তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে একটা লাইক কমেন্ট করে যাবা। ধন্যবাদ সবাইকে।